আজকের গল্পের নাম আতঙ্কের রাত। গল্পটি লিখেছেন লেখিকা সোনালী বসু। আজ তিথি খুব খুশি। আজ ওর আর রক্তিমের ফুলশয্যা। কাল ওর ভালোবাসার পুরুষের সাথে ওর শুভ পরিণয় হয়েছে। দুজনেই দ্বিতীয়বারের জন্য বিয়ে করেছে বলে কোনো রকম কোনো জাঁকজমকের মধ্যে দিয়ে যায়নি। শুধুমাত্র রেজিস্টারের সামনে সই করে স্বামী স্ত্রী হওয়ার অঙ্গীকার করেছে। পরে কয়েকজন বিশিষ্ট বন্ধু বান্ধবদের জন্য রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। কালই রক্তিম বলে রেখেছিল আজ নাকি ওর জন্য সারপ্রাইজ আছে। কাল প্রচন্ড ক্লান্ত থাকলেও সারপ্রাইজটা কি সেটা জানার আগ্রহে ওর ঘুমটা ঠিকমতো হয়নি। আজ সকালে যখন রক্তিম ওকে ঘুম থেকে জাগিয়ে হাতে একটা কাগজ ধরিয়ে দিয়েছিল, ও তো প্রথমে থতমত খেয়ে গিয়েছিল। তারপর ওতে চোখ বুলিয়ে খুব খুশি হয়ে গিয়েছিল। দুদিনের জন্য ঘাটশিলা বেড়াতে যাচ্ছে ওরা। কাগজটা ওখানকার হোটেলের বুকিং কনফার্মেশন। রক্তিম বলেছিল, কিছু মনে করো না, আমাদের হানিমুন কাম ফুলশয্যা সিকিম সিমলায় না করে এরকম একেবারে অজানা জায়গায় করছি বলে। আমাদের বিয়ের বছর যখন ঘুরবে তখন আমরা এরকম কোনো জায়গায় বেড়াতে যাব। ভালোই করেছ যে হানিমুনে কোনো বিখ্যাত জায়গায় আমাকে তুমি বেড়াতে নিয়ে যাচ্ছ না। আসলে তিথিরও খুব একটা ইচ্ছা ছিল না পুরনো জায়গায় গিয়ে শুকিয়ে আসা ক্ষতগুলো আবার নতুন করে ওকে ব্যথা দিক। রক্তিম ওর মনের কথাগুলো বুঝে আর ওই বিষয়ে কোনো কথা তোলেনি। সকাল ফুরিয়ে যাওয়ার আগেই ওরা গাড়িতে বেরিয়ে পড়েছিল ঘাটশিলার উদ্দেশ্যে। রক্তিমের সাথে ওর আলাপ খুব বেশি হলে ওই 11 মাস হবে। ও যে ব্যাংকে কাজ করে সেই ব্যাংকেই রক্তিম অন্য ব্রাঞ্চে এসে জয়েন করেছিল ঠিক 1 বছর আগে। আর যেহেতু পাশাপাশি কাউন্টারে কাজ করে তাই আলাপ হতেও সময় লাগেনি। আর রক্তিমের আলাপি স্বভাবের জন্য তিথি ওর দিকে আকৃষ্ট হয়েছিল তাড়াতাড়ি। বিবাহিতা হওয়া সত্ত্বেও তিথি যে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে পড়ছিল তাতে ওর মনে প্রথমে একটা দ্বন্দ্ব ছিল, ঠিক আর ভুলের দ্বন্দ্ব। ও নিজেই বুঝতে পারছিল না ঠিক কি করা উচিত। বন্ধুত্ব রাখা ঠিক হবে নাকি সহকর্মী পর্যন্তই ঠিক আছে। আসলে তিথি তখন ভেতর থেকে ভীষণ একা হয়ে পড়েছিল। সুনন্দর সাথে ওর একেবারেই বনিবনা হচ্ছিল না। প্রায় দিনই শ্রান্ত ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরে যতটা পারছিল ততটা সংসারের কাজ করে রাখার পরও সুনন্দর মন পাওয়া যাচ্ছিল না। কোনো না কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে ওদের মধ্যে খিটিমিটি লেগেই যেত, আর সেই অশান্তি রাতে বিছানায় গিয়েও শেষ হতো না। তিথির মনে হচ্ছিল ওর আর সুনন্দর মধ্যে যেন অদৃশ্য একটা দেওয়াল মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে, যা ভাঙা যেন দিন দিন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অথচ ওদের যখন বিয়ের সম্বন্ধ হয় তখন পাত্রী দেখানোর সময় ওরা দুজনেই দুজনকে প্রথম দেখাতেই পছন্দ করেছিল। তারপর একান্ত আলাপ পরিচারিতায় নিজেদের মধ্যে কথা বলার পর বিয়েতে সম্মতি দিতে দুপক্ষই সময় নেয়নি বেশি। তিথি একটাই কথা জানতে চেয়েছিল, বিয়ের পর ওকে চাকরি করতে দেওয়া হবে কিনা। পড়াশোনায় খুব ভালো হওয়ার কারণে তিথি বরাবর দুর্দান্ত ফলাফল করেছিল স্কুলে কলেজে। তাছাড়া ও সদ্য ব্যাংকে চাকরির পরীক্ষা দিয়েছে, আর ও কনফিডেন্ট ছিল ও চাকরিটা পাচ্ছেই। ওর প্রশ্ন শুনে সুনন্দ মিষ্টি করে হেসেছিল, তারপর জানিয়েছিল ওর তাতে কোনো আপত্তি নেই। সুনন্দর কোনো আপত্তি তো ছিলই না তিথির চাকরি করা নিয়ে, এমনকি ওর হবু শ্বশুরবাড়ির মানুষদেরও কোনো আপত্তি ছিল না। সব জেনে শুনে জানিয়ে শুনিয়ে বিয়ে হওয়ার পরও তাদের মধ্যে ভাঙন শুরু হলো, আর সেটাও হলো ওর 5 মাসের মিসক্যারেজ হওয়ার পরে। বিয়ের বছর ঘোরার মুখেই যখন ও জানলো ও মা হতে চলেছে তখন প্রথমে তিথি একটু আপত্তি করেছিল, কারণ তখন ওর চাকরির বয়স মোটে 1.5 বছর। কিন্তু তারপর মেনেও নিয়েছিল তিথি সবটা।
কারণ অনেক মহিলাই বাচ্চা রেখে অফিসে আসে কাজ করতে। প্রথম মাতৃত্বের আনন্দে তখনও বেশ বিভোর হয়ে দিন গুনছে, কবে আসবে তার রক্ত মাংসে তৈরি একটা নতুন প্রাণ। কিন্তু ওর ভাগ্য দেবতা বোধহয় হেসেছিল ওর ওই অতিরিক্ত আশা দেখে। রেগুলার চেক আপ করে ফিরে আসার সময় গাড়ির সামান্য ঝাঁকুনিতে প্রথমে তলপেটে ব্যথা শুরু হয়, তারপর মিসক্যারেজ। সুনন্দ সব জেনে শুনেও এই ঘটনার জন্য তিথিকেই দায়ী করেছিল, আর তারপর থেকেই ওদের মধ্যে বেশ দূরত্ব তৈরি হতে শুরু করেছিল। শুধু তাই নয়, দিন দিন চিড়টা বেড়েই চলেছিল। এক বাড়িতে থেকেও এই ব্যবহার, এই মানসিক চাপ ওকে গভীর অবসাদের দিকে ঠেলে দিচ্ছিল। হয়তো মানসিকভাবে বিকারগ্রস্তও হয়ে যেত যদি না সেই সময়ই রক্তিমের সাথে ওর আলাপ হতো। তারপর যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। সুনন্দর কাছে বিবাহ বিচ্ছেদের কথা জানাতে ও অবশ্য আপত্তি না করেই তাড়াতাড়ি ওকে মুক্তি দিয়েছিল। তাই কাল তিথি আর রক্তিম বিয়ে করতে পেরেছে, আর আজ ওরা বেড়াতে যাচ্ছে। হোটেলে গাড়ি ঢুকতে রক্তিম বলল, তিথি, তুমি রিসেপশন থেকে রুমের চাবি নিয়ে যাও, আমি গাড়িটা পার্ক করে আসছি। তিথি মাথা নেড়ে গাড়ি থেকে নামল, তারপর এগিয়ে গেল রিসেপশনের দিকে। রিসেপশনিস্ট মিষ্টি হাসি সহ চাবি দিয়ে একজন বেয়ারাকে নির্দেশ দিল ওদের লাগেজগুলো নিয়ে ওদের ঘরে পৌঁছে দিতে। বেয়ারার পেছন পেছন তিথি নিজের ঘরে এলো। তারপর বেয়ারা জিনিস রেখে বেরোনোর মুহূর্তে তিথি অর্ডার দিল, আমাদের দুজনের জন্য দুটো চা দিয়ে যেও। বেয়ারা মাথা নেড়ে চলে যাওয়ার পর তিথি দরজা বন্ধ করে পায়ে পায়ে এগিয়ে গেল ঘরটা ঘুরে দেখতে। সুন্দর করে সাজানো বসার ঘরটা পেরিয়ে ও এগিয়ে গেল শোয়ার ঘরটার দিকে। ঘরের মাঝে খাট, পাশে আলমারির মাথার কাছে জানলা। এগুলোর ওপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকাতে চোখ পড়ল আয়নাটার ওপরে। বাথরুমে যাওয়ার দরজাটা থেকে কিছুটা ডান দিকে ঘেঁষে দেওয়ালে টাঙানো রয়েছে আয়নাটা। আয়নাটার দিকে চোখ পড়ার পর তিথি পায়ে পায়ে এগিয়ে গেল ওর দিকে। সাধারণ দেওয়াল আয়নায় কোনো বিশেষত্ব সাধারণত চোখে পড়ে না, কিন্তু তিথির চোখে পড়ল। ওটার দিকে তাকিয়ে ওর মনে হলো যেন আয়নার ভেতরে কারোর ঘর দেখা যাচ্ছে। সেই ঘরে আপাতত মানুষের নড়াচড়া না দেখা গেলেও এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটু আগেও ওই ঘরেই কেউ ছিল, মানুষের থাকার চিহ্ন ফুটে রয়েছে। কিন্তু আয়নার ভেতরে কিভাবে ঘর দেখা যাবে? আয়নায় তো শুধু প্রতিফলন হয়। কথাটা মনে আসতেই ও চকিতে পেছনে ঘুরে তাকালো, কিন্তু আয়নার উল্টো দিকে ওর ঘরের দেওয়াল। আবার যখন আয়নার দিকে ঘুরে দেখল, তখন দেখল আয়নায় ওর ঘরেরই প্রতিচ্ছবি। আশ্চর্য, এরকম আবার হয় নাকি? তিথি বারবার দেখল, কিন্তু আর কোনো সমস্যা নেই। এসবের মধ্যে দরজায় নক করল রক্তিম। তিথি গিয়ে দরজা খুলতে রক্তিম ভেতরে ঢুকতে ঢুকতে তিথিকে দেখে বলল, ও, তুমি ফ্রেশ হতে বাথরুমে যাওনি? তিথি হেসে বলল, এই তো এলাম, এত তাড়া কিসের? আরে একটু রেস্ট নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা একটু বেড়াতে বেরোবো না? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি রেস্ট করো এখন, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিচ্ছি, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। বাথরুমে ঢুকে তিথি শাওয়ার চালিয়ে দিল। স্নান সেরে যখন বেরোলো, তখন তিথি দেখল রক্তিম বাইরের ঘরের সোফায় বসে বসে টিভি দেখছে। রক্তিমকে স্নানে পাঠিয়ে তিথি সুন্দর করে একটা শাড়ি পরল। তারপর এক পা করে এগিয়ে গেল আয়নার সামনে, চুল আঁচড়িয়ে সিঁদুর পরতে।
কিন্তু এখানেই গন্ডগোলটা আবারও হলো। চিরুনির মাথা দিয়ে সিঁদুর তুলে সিঁথিতে ছোঁয়াতে যাবে তিথি, ঠিক তখনই মনে হলো ওর হাতটা যেন কেউ চেপে ধরলো, এমন ভাবে চেপে ধরলো যেন চিরুনিটা সিঁথিতে ছোঁয়াতে পারছে না পর্যন্ত। তিথি ঘাবড়ে গেল। এটা কি হচ্ছে? আশেপাশে তো কেউ নেই, আয়নাতেও কাউকে দেখা যাচ্ছে না, অথচ ও হাতটা তুলতেও পারছে না। এত জোরে ওর হাতটা কেউ চেপে ধরে আছে। এর মধ্যে রক্তিম বাথরুম থেকে জোরে ডাক দিল, তিথি। ওই ডাকে তিথি কেঁপে উঠল, তারপর উত্তর দিল, হ্যাঁ বলো। আমার পাজামাটা দাও। ও দিচ্ছি। বলে তিথি আবার আয়নার দিকে তাকিয়েই খেয়াল করে হাতে তখনও চিরুনিটা ধরা অবস্থাতেই রয়ে গেছে, কিন্তু এখন ওর হাতের ওপর কোনো জোর নেই। ও হাতটা তুললেও এবার কেউ ওর হাতটা ধরল না। ও তাড়াতাড়ি সিঁদুর পরে চিরুনি সিঁদুর কৌটো রেখে ব্যাগ থেকে রক্তিমের পাজামা বের করে বাথরুমের দরজার কাছে এগিয়ে গিয়ে বলল, এই নাও। দরজা ফাঁক করে হাত বাড়িয়ে রক্তিম পাজামাটা ধরল, আর তিথি হঠাৎ দেখল রক্তিমের হাত ভর্তি রক্ত, আর তার টপ টপ করে ঝরে পড়ছে মাটিতে। ও চিৎকার করে উঠল, এ কি? তোমার হাতে কি হয়েছে? এত রক্ত কেন? ততক্ষণে অবশ্য বাথরুমের দরজা আবারও বন্ধ হয়ে গেছে। তিথি দরজার ওপর খুব জোরে জোরে ধাক্কা দিয়ে বলল, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? তোমার হাতে কি হয়েছে? এত রক্ত গড়িয়ে পড়ছে কেন? রক্তিম বেরিয়ে এলো তোয়ালে হাতে, তারপর অবাক গলায় স্ত্রীকে প্রশ্ন করল, কি হলো? কি রক্ত রক্ত করে চেঁচাচ্ছ তুমি? কি হয়েছে? কোথায় রক্ত? কেন তোমার হাতে? তোমার হাত কেটে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে, তাও তুমি আমার কাছে লুকাচ্ছ? আমার হাত কেটে গেছে? আমার হাত কেটে গেছে আর আমিই জানি না? কোথায় কেটেছে? এই বলে রক্তিম ওর হাতটা তুলে ধরল, আর তিথি অবাক বিস্ময়ে দেখল রক্তিমের হাতে একটাও আঁচড়ের দাগ নেই। তিথি স্বগতোক্তি করল, আশ্চর্য, এত ভুল দেখলাম আমি। রক্তিম বলল, কি গো, হাতটা ধরেই দাঁড়িয়ে থাকবে? খেতে যাবে না? খুব খিদে পেয়েছে তো। তিথি স্বামীর হাতটা ছেড়ে দিল, কিন্তু ওর মনের খটকাটা গেল না। এই ঘরে এসে ঢোকার পর থেকে কি সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে, যা কোনো সঠিক যুক্তি দিয়ে বোঝানো যাচ্ছে না। তবে ওই বিষয় নিয়ে বেশি ভাবার সময় পেল না ও, কারণ দুজনেই হোটেলের ডাইনিং রুমে খেতে বসে গেল। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে দুজনেই বেরোলো বুরুডির হ্রদ আর তার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে। অনেক ঘুরে যখন ফিরল তখন সন্ধ্যা পার হয়ে গেলেও সেভাবে রাত গভীর হয়নি। রক্তিম বলল, তিথি সোনা, তুমি বিশ্রাম নাও, আমি আমাদের আজকের রাতটা বিশেষভাবে পালন করার জন্য ব্যবস্থা করে আসি। তিথি মাথা নাড়ল। রক্তিম চলে যেতে তিথি হাত মুখ ধুয়ে এসে পোশাক বদলে বিছানায় বসল। মোবাইল হাতে নিয়ে খুটখুট করবে কিনা ভাবছে, হঠাৎ মনে হলো কেউ ফিসফিস করছে। প্রথমে শুনতে না পেলেও পরের মুহূর্তে শুনতে পেয়ে তিথি চমকে উঠে এদিক ওদিক তাকালো। কেউ তো নেই ঘরে, তাহলে ডাকলো কে? তারপরেই ওর চোখ গেল আয়নার দিকে। ওদিকে তাকিয়েই চমকে উঠল। ওর মনে হলো আয়নার ভেতরে কাউকে ও দেখতে পাচ্ছে। ও উঠে দাঁড়িয়ে আয়নার দিকে এগিয়ে গিয়ে দেখতে চেষ্টা করলো কাকে দেখা যাচ্ছে, আর যা দেখলো তাতে ভয়ঙ্করভাবে শিউরে উঠল। ও দেখতে পেল
আয়নার ভেতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে, যা হুবহু ওর এখানকার ঘরের মতো দেখতে। সেই ঘরে দুজন বাসিন্দাকেও দেখা গেল, এক পুরুষ আর দ্বিতীয়জন মহিলা। তারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছে, আর এই কথা কাটাকাটির মধ্যেই হঠাৎ পুরুষটি দুহাতে মহিলার গলাটা চেপে ধরল, আর মহিলা তা ছাড়াবার জন্য ছটফট করে উঠল। কিন্তু পুরুষটি এত জোরে সাঁড়াশির মতো চেপে ধরে রইল মহিলাটির গলা যে শত চেষ্টা করেও তা ছাড়াতে না পেরে শেষ অবধি নেতিয়ে পড়ল সে। আর নেতিয়ে পড়ে যেতে পুরুষটি ওর নাকের কাছে হাত রেখে দেখল মহিলা বেঁচে আছে না নেই। যখন বুঝল মহিলা বেঁচে নেই, তখন তাকে একটা বস্তার মধ্যে ভরে দিল। এটুকু দেখার পর তিথির মাথা ঘুরতে শুরু করলো। ও কোনো মতে বিছানায় এসে বসে পড়ল। খানিকটা ধাতস্থ হওয়ার পর যখন আবারও আয়নার দিকে তাকালো, তখন হতভম্ব হয়ে দেখল আয়নায় একটা মহিলার মুখ, যে ওর দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে। ও ভীত গলায় কোনো মতে প্রশ্ন করল, কে কে আপনি? মহিলা উত্তর দিল, তিথি আতঙ্কে মুখের উপর হাত চাপা দিল। মহিলা বলল, এতক্ষণ যা দেখলে সেইটাই ঘটেছে আমার সাথে। মাস চারেক আগে তোমায় বিয়ে করার লোভে আমাকে এখানে বেড়াতে নিয়ে আসার নামে খুন করে দিয়েছে আমাকে। অথচ আমাকেও বিয়ে করেছিল আমার বাবার অগাধ সম্পত্তি দেখে। আমি একমাত্র সন্তান ছিলাম, টাকা পয়সা হ্যান্ডেল করতে সুবিধে হবে বলে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে সময়ও নেয়নি বেশি। কিন্তু তোমার মতো তো আমার বাবার কোনো বিশেষ সম্পত্তি নেই। চাকরি করো না তুমি? মাইনের টাকাটা হয়তো এরপর জয়েন্ট অ্যাকাউন্টের বইয়ে তুলতে বলবে। সে কি? যদি বাঁচতে চাও তাহলে পালাও, আর পুলিশের কাছে আমাকে খুন করেছে এই বলে একটা কমপ্লেন লিখিও। কেউ বিশ্বাস করবে কি করে? আমার হাতে তো কোনো প্রমাণ নেই। তুমি কমপ্লেন করো, বাকি প্রমাণটা আমি করতে পারবো। আমার আত্মার মুক্তির জন্য এইটুকু পারবো না আমি করতে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। কথা শেষ হতে না হতেই দরজায় টোকা পড়ল। তিথি দরজা খুলে দিতেই রক্তিম ভেতরে এলো, হাতে মোটা একটা প্যাকেট নিয়ে। স্ত্রীকে দেখে বলল, মদের বোতল আর মাংস পরোটা নিয়ে এসেছি, দুটো গ্লাস নিয়ে এসো। তিথি একবার আয়নার দিকে তাকিয়ে ব্যাগ থেকে গ্লাস বার করলো। তিথি একটু আগে যা শুনল সেটা ভাবলে ওর গায়ে কাঁটা দিচ্ছে। এই কথা ভেবে যে ও এক খুনির সামনে বসে আছে এই মুহূর্তে, কিন্তু রক্তিমকে কিছু উল্টোপাল্টা বললে ও সন্দেহ করবে। তাই যেমন ও বলল সেইভাবেই গ্লাসে মদ ঢেলে এগিয়ে দিল স্বামীর দিকে। রক্তিম পর পর কয়েক গ্লাস খেয়ে নিলেও তিথি কিন্তু এক ফোঁটাও খেল না, যাতে সে চেতনা না হারায়। রক্তিমের নেশা গাঢ় হতেই ঘরের আলো নিভু নিভু হয়ে গেল, আর ঘরের মধ্যে এসে দাঁড়ালো দিশা। তিথি উঠে দাঁড়ালো সোফা থেকে। রক্তিম নেশার চোখে ওকে দেখে বলল, তিথি, উঠে দাঁড়ালে কেন? দিশা হেসে বলল, আমি তিথি নই, ভালো করে তাকিয়ে দেখো, আমি দিশা। দিশা? সে তো আমার মৃত প্রাক্তন স্ত্রী। সে এখানে কোথা থেকে আসবে?
কিভাবে? আমি শেষ করে দিয়েছি। ওর প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল আমার কাছে, তাই সরিয়ে দিলাম আমার পথের কাঁটাকে। দিশা তাকিয়ে দেখলো তিথির দিকে, তারপর ইশারা করলো তাকে পালাতে। তিথি নিঃশব্দে দরজা খুলেই দৌড় দিল। রাস্তায় নেমেই ও প্রাণপণে দৌড়তে থাকলো রাস্তা ধরে। যেভাবে হোক ওকে পুলিশ ফাঁড়িতে পৌঁছতেই হবে। পাখি পালানোর আগে ওকে ধরিয়ে দিতে হবে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে অবশ্যই একটি লাইক করে আপনাদের মতামতটি কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।